ঊর্ধ্বমূলম অধোশাখা। মাত্র 20টা শ্লোক আছে, মন দিয়ে শুনবেন। আমি 20-30 মিনিটে বোঝানোর চেষ্টা করব যতটুকু বুঝেছি। ঊর্ধ্বমূলম অধোশাখাম, একটা অশ্বত্থ গাছ আছে যার মূল হচ্ছে উপরের দিকে, ডালপালা হচ্ছে নিচের দিকে। এরকম গাছ দেখা যায়? দেখেছেন কেউ? দেখেছেন? কোথায়? নদীর পাড়ে বা পুকুরের পাড়ে যাবেন, যদি পুকুরের পাড়ে গাছ থাকে ওখানে দেখা যাবে মূল উপরের দিকে আর ডালপালা নিচের দিকে। এর মানে হচ্ছে এই গাছটা হচ্ছে প্রতিবিম্ব, গাছ না কিন্তু। তাই তো বুঝাচ্ছে নাকি? এটা অরিজিনাল গাছ নয়, এটা হচ্ছে গাছের প্রতিবিম্ব। ভগবান এখানে বলছেন ঊর্ধ্বমূলম অধোশাখাম অশ্বস্থং প্রাহু অব্যয়ম। লাস্টে যস্তুং বেদ বেদবিদ, ব্যাটারি এনে দিলে ভালো, যস্তুং বেদ স বেদবিদ। যিনি এই গাছটাকে জানতে পারবেন তিনি হচ্ছেন পণ্ডিত, সবকিছু জানতে পারবেন। এই গাছটা কোথায়? এটা রূপক কাহিনী নয় তো, না। এই জগৎটা হচ্ছে চিন্ময় জগতের প্রতিবিম্ব, অরিজিনাল। এই ব্যাটারি লাগবে, পেন্সিল ব্যাটারি, দুটো পেন্সিল ব্যাটারি হলো। তো এই গাছটা হচ্ছে চিন্ময় জগতের প্রতিবিম্ব, চিন্ময় জগতের প্রতিবিম্ব। অরিজিনালি সব চিন্ময় জগতে আছে, এখানে কিছু নেই, কিন্তু এটা কিন্তু প্রতিবিম্ব, কেবল প্রতিবিম্ব। এই জগৎটা হচ্ছে চিন্ময় জগতের চিন্ময় জগতের প্রতিবিম্ব। ভালো আছে। হসপিটালে আইসিইউতে শুয়েও বলবে আমি ভালো আছি। প্রভুপাদ লিখেছেন দুঃখ পায়, হাসি পায়, তার ভালো থাকার কথায়। তো ভালো আছেন তো এখানে আছেন কেন? আপনি যদি প্রশ্ন করা হয় ভালো আছেন তো এখানে কেন আছেন? সেরকম ভালো কেউ নেই। সুতরাং এখানে বোঝাচ্ছেন এই জগৎটা হচ্ছে চিন্ময় জগতের প্রতিবিম্ব। অধোশ্চর্ধম পোষিতাশ্চ শাখা গুণ প্রবিদ্যা বিষয় প্রবলা অধস্য মূলানু অনুসন্তানি কর্মানুবন্ধিনী মনুষ্যলোক। এই গাছ ঊর্ধ্ব দিকে মূল আর নিচের দিকে শাখা প্রশাখা। এই গাছটা পুষ্ট হয় ত্রিগুণের দ্বারা, আর অধস্য মূল্যানি অনুসন্ধান কর্মানুবন্ধানী, মানুষকে কর্মবন্ধনে বেঁধে রাখে। আর এই গাছটাকে নরূপম, আরেকবার, নরূপম अस्येह তথোপলভ্যতে নান্ত নচাদীর্ণ নচম প্রতিষ্ঠা অশ্বস্থমেনম সবিরূঢ়মূলম অসঙ্গ শাস্ত্রেণ দৃঢ়েন চিত্তা। এই গাছকে আপনি উপলব্ধি করতে পারবেন না, যতই বলা হোক না কেন। জড় জগৎটা দুঃখময়, উপলব্ধি হবে না। মনে হচ্ছে কি দুঃখে আছি আমরা? মনে হচ্ছে কি? কখনো কখনো একটু মনে হয়, কিন্তু উত্তর কি আছে যদি জিজ্ঞেস করা হয় ফোনে, মাতাজি কেমন আছেন? ভালোই আছে বলে না লোকে। সেজন্য নরূপমস্য, এই জগতে থেকে এই জগতের দুঃখ উপলব্ধি করা যাবে না। শুধু আমরা নিজে তো উপলব্ধি করি না, এবং অন্যকেও শুধু খালি সুখের আশা প্রদান করি। আশা এটা করলে সুখ পাবে, এটা করলে ওই পাবে। লেখাপড়া করে যে কি জানো, গাড়ি ঘোড়া চড়ে সে, কিন্তু এই কথাটা মানে এখন চেঞ্জ করতে হবে নাকি? কেননা গান্ধী পার্টি দেশে কতদিন ধরে ধর্ণা দিয়েছে, মাঝে মাঝে পুলিশ যায় গাড়ি নিয়ে চাপা দেওয়ার জন্য। পেপারে পান না? ভালোই পান, গাড়ি চাপা। আমি আর বলি নেই বাকিটা।
তো লেখাপড়া করো, ভালো চাকরি পাবে, ভালো সংসার পাবে, বিয়ে করতে পারবে, ভালো ঘর হবে, অনেক কিছু। কিন্তু বাস্তব তাই না তো। আমরা সে আগে একটা গল্প বলেছিলাম না, গাধার কাহিনী, মনে আছে না? গাধা, একটা কৃষকের বাড়িতে একটা গাধা ছিল। গাধা প্রচুর খাটতো, প্রচুর খাটতো, কিন্তু খাটলেও কৃষক সন্তুষ্ট হতো না, প্রচুর পিটাতো, কাটাতো। আর ওখানে থাকতে থাকতে এই কৃষকের বাড়ির বিড়ালি থাকতো, তার সঙ্গে বন্ধুত্ব হয়ে যায়। দুজন মিশে মাঝে মাঝে কাজের ফাঁকে ফাঁকে একটু গল্প করে, সুখ দুঃখের শেয়ার করে। একদিন গাধা বলছে, আর পারি না, বয়স তো হচ্ছে, কি বলো, আগের মতো কি আর খাটতে পারি? কিন্তু আমার মনিব যে সন্তুষ্ট না, প্রচুর প্রহার করে, প্রচুর শাস্তি দেয়, প্রচুর, আর পারছে না। তখন কাঠবিড়ালি বলছে তার কথায় দুঃখ পেয়ে, সত্যি তোমার দুঃখ দেখে না আমারও চোখে জল এসে যাচ্ছে। তারা কাজ করো না, তুমি তো ভাই খেটে খাও, অন্য বাড়িতে চলে যাও, খেটে খাবে, এখানে যদি তোমার পছন্দ না হয়। বলে একটা কারণে যেতে পারছি না। বলে কী কারণ? বলবো তোমাকে? হ্যাঁ বলবো না কেন, অবশ্যই বলবে। এই বাড়িতে একটা কচি সুন্দরী মেয়ে আছে। হ্যাঁ, মেয়েটা এত অলস, কাজ করে না, পড়েও না। ওর মা মাঝে মাঝে এমন শাসন করে, এই অলস কথাকার মেয়েটা, কাজ করছিস না, পড়াশোনা করছিস না, গাধার সঙ্গে বিয়ে, সেই অপেক্ষায় আছি। তো আমাদের এই অপেক্ষা কিন্তু সবার জন্য, পড়াশোনা করব, ভালো চাকরি পাবো। বেশটা কমানো, মাইকটা ঠিক ছিল তো, বেড়ে গেল কেন? মাইক ম্যান বেড়ে গেল তো খুব। তো সেই অপেক্ষা দেখুন, এটা করলে এটা পাবে, ওটা করলে এটা পাবে, এটাই অপেক্ষা করছে। প্রভুপাদ বলছেন, গাধার মাথার উপর যদি একটু ঘাস ঝুলিয়ে দাও, গাধা মনে করবে আর 2 ইঞ্চি হাঁটলে ঘাসটা পাবো, কিন্তু ঘাস অত দূরে যাবে নাকি? সেই রকম আমাদের অবস্থা। হিসাব করে দেখুন, নিজের জীবনটা মিলিয়ে দেখুন, কোথাও সুখ পেয়েছি, আর যদিও একটু সুখ পাই তাও বলে গেছে, যত হাসি তত কান্না, বলে গেছে, কান্না আছে কিন্তু। তো সেই জন্য সুখ নেই। তাই ভগবান বলছেন, তোমাকে সুখ পেতে গেলে কোথায় যেতে হবে? চিন্ময় জগতে। এই জগতে তুমি হাত ডালেও একটুকুও সুখ পাবে না। এটাই 15 অধ্যায়ের মূল বক্তব্য। কিন্তু ন রূপম অস্যেহ, যত যা বলি না কেন, এই হল পেরোলে না না ঠিক আছে, ভালোই আছি তো। আজকের ছানা সবজিটা খুব ভালো হয়েছিল, কিন্তু খুব ভালো হয়েছে, জানি না ছানা সবজি হচ্ছে কি না, কিন্তু কেউ বলবে না যে আমি খারাপ আছি, না ভালো আছি। তো সেই জন্য বলছেন ন রূপমস্য, যত ভক্তিতে আমরা উন্নতি করব, একটু আধটু উপলব্ধি হবে না। জগৎটা আসলে, প্রভুপাদ বলেছেন, ভদ্রলোকে থাকার জায়গা না। প্রভুপাদ আমেরিকায় গেছেন, ইউরোপে গেছেন, অস্ট্রেলিয়া গেছেন, বলে তোমাদের দেশ কত উন্নত, টাকা পয়সা, ঘর বাড়ি, সব কিছু চাকচিক্য, কোনো কিছুর অভাব নেই, কিন্তু তোমাদের লোক সুখে নেই কেন? সব হিপি হয়ে যাচ্ছে কেন? সুখ নেই, কিসে যে সুখ পাবে? সেই জন্য তারা বিভিন্ন প্রকার চুলের স্টাইল, পোশাকে, দেখুন এখন বাজারে চুলের স্টাইল পাওয়া যায়, চারিদিকে কামানো এইরকম একটা সোজা লম্বা একটা আছে, আবার সামনে কামানো পিছনে আছে, পিছনে কামানো সামনে আছে, দাড়ির স্টাইল, চুলের স্টাইল দেখবেন। আর আগের মতো সেলুন নাম নেই, এখন নাম হয়েছে হেয়ার স্টাইল, নতুন নাম এসছে। হ্যাঁ, বা আরেক জায়গার নাম দেখলাম হেয়ার আর্ট, এখন সেলুন টেলুন নাম সব উঠে গেছে আগে। তো কত রকম কাপড় পরেছে, জামার একটা হাতা নেই, এদিকটা আছে, সামনে আছে পিছনে নাই, পিছনে আছে তো সামনে নাই, সব হিপ্পি হয়ে গেছেন। আর প্রভুপাদ তাদেরকে একটা মন্ত্র শিখিয়েছেন, চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি, সুখের মন্ত্র দিয়েছেন। তো সেই জন্য বারে বারে বলছেন, নান্ত ন চাঁদির ন চংসং প্রতিষ্ঠা, এই জগতে বোঝা যাবে না কিন্তু। আর এই আসক্তির দরুন আমরা এই জগতে আছি। যদি বলা হয়
একটু হরিনাম করুন, গীতা পড়ুন। এখন না, সময় কোথায়? এখন ছেলেটা একটু দাঁড়িয়ে যাক, ছেলে দাঁড়িয়ে গেল, ছেলে সংসার, ছেলের বিয়ে হয়ে গেল, নাতিটা একটু অন্নপ্রাশন করে যাই না, একটার পর আসক্তি, হয় না? এখন না, পরে করতে এবারে কাঁধে নিয়ে যাচ্ছেন ডেড বডি তখনও বলছেন, পরিবারের লোক বলে না, বা আত্মীয় স্বজনরা যখন ডেড বডিকে নিয়ে যায় শ্মশানে, বলো হরি, তুমি তো এখন তোমার কোনো কাজ নেই, তোমার অফিসও নাই, সংসারও নাই, শান্তিতে শুয়ে তুমি শ্মশানে যাচ্ছ, হরিনাম করো। বলছে না, এখনও করবো না। করে না ডেড বডি, তো ও করে না, ওর পিছনের লোকেরা বলে দেয় হরি বল। তো সেই জন্য বলছেন অসত্যমেন সুবিরূঢ় মূলম, তীব্র বৈরাগ্য দ্বারা এই সংসার থেকে বেরোতে হবে, নিজে বৈরাগ্য অবলম্বন করে, আর না হলে বাড়ির লোকের ধাক্কা খেয়ে বেরোতে হবে, তবে কিছুটা উপলব্ধি হবে। এখনই বুঝলাম ছেলে মেয়ে কারো নয়। বোঝাটা দেরি হয়ে গেল না, একটু দেরি হয়ে গেল না অনেক বোঝাটা। অনেক দেখা যায়। একটা ভিডিও ক্লিপ দেখছিলাম ফেসবুকে, ঘাঁটতে একটা এসছে, একটা লোক, ছেলে চাকরি পেয়েছে, আর এটা চাকরিওয়ালা মেয়েও নিয়ে এসে বিয়ে করেছে। তো এখন এই ভদ্র মহিলা, এই বড় মাস্টার ছিলেন, মানে হেড টিচার ছিলেন, হেডমিস্ট্রেস, এখন রিটায়ার্ড হয়ে গেছে। এবার ছোট্ট একটা নাতনিকে গল্প শোনাচ্ছে। ঠাকুমা দিদিমার গল্পের মাধ্যমে তাদেরকে শিক্ষা দেয় না, বাচ্চাদের গল্প, ব্যাঙের গল্প করছে। বউমা বলছে, হাই, আপনার মেয়েকে ব্যাঙের টাকের, আমার মেয়েকে ব্যাঙ হবে নাকি? ব্যাঙের গল্প শোনাচ্ছে। পড়াশোনা নাই নাকি? চল ঠাকুমার কাছে একদম আসবে না, চল। মেয়েটা কি করবে আর? তারপরে নিয়ে ঝগড়া শুরু হতে তোমার মার কাছে কিন্তু তোমার মার কাছে যদি আমি থাকি, আমার মেয়েটাও ব্যাঙ হয়ে যাবে। অনেক অভিযোগ দিয়ে ছেলের মাথাটাকে, ছেলে বলল, মা, তুমি যদি বৌমার সঙ্গে অ্যাডজাস্ট করতে না পারো, তাহলে তোমাকে একা থাকতে হবে, বৃদ্ধাশ্রমে যেতে হবে। তো এখন মা বাবা, তখন মাকে এরকম বলছে, তখন বাবা এসে গেছে। বাবাকে তখন ছেলে বলছে, দেখো, তোমরা যদি দুজন বৌমার সঙ্গে অ্যাডজাস্ট না করতে পারো, ঘর থেকে বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও। মা বুঝাতে চেষ্টা করলো, বাবা বুঝাতে চেষ্টা করলো, কিছুতেই বুঝলো না। রাতারাতি ঘর থেকে বের করেছে মা বাবাকে। বেরিয়েছে, ছেলে মেয়ে ছিল, ছেলের বাড়ি থেকে বেরিয়ে গেছে, এবার মেয়ের বাড়ি থেকে উঠেছে। বৌমা মেয়েকে ফোন করেছে, দেখো, তোমার বাবা মা আমার সঙ্গে খারাপ ব্যবহার করে ঘর থেকে বেরিয়ে গেছে, তুমি দেখো তুমি কি করবে। মেয়েও ওখানে বলছে, তোমার এত রাত্রে কেন এসছো? আমি শুনেছি বৌদির সঙ্গে ঝগড়া করে এসছো, আমার ঘরে টাই নেই, আমার ঘরটা এসে আবার ঝগড়া বাঁধাবে না। বলে, শোন আমার কথা। বলে, না, বেরো। তখন জামাই ঘর থেকে আওয়াজ করছে, কে? জানি না কে, ভিখারি এসছে। মা বাবাকে বলছে ভিখারি এসছে, চমকে গেছে। তখন ও তো হেডমিস্ট্রেস ছিলেন, তো বুদ্ধি আছে কিছু, বলছে, না, চলো আমরা অন্য কোথাও যাই, মেঘে খাবো, তবে এর বাড়িতে থাকবো না। গিয়ে হয় না, কারো পৌষ মাস, কারো সর্বনা, ঘুরতে একটা দালান বাড়িতে বসছে। রাত হয়ে গেছে, সারাদিন কিচ্ছু খায়নি, কি করবে? তো করতে 10টা টাকা ছিল, চানাচুর বিস্কুট কিনে খাচ্ছে। আর চোখ দিয়ে যে বলছে, দেখো, আমরা ছিলাম মাস্টার, আমাদের কত টাকা পয়সা ছিল, তখন অনেক লোক বলছিল তোমার নামে কিছু রাখো, সব ছেলের নামে করে দিলাম। এখন বলছে, আমাদের তো ছেলে তো আমাদের কর্তব্য আমরা করেছি, ওর কর্তব্য ঠিক, ঠাকুর কিছু না কিছু দেখবে। এবারে সিকিউরিটি এসছে, এত রাত্রে কোথা থেকে চোর এসছে, ও লাঠি দিয়ে তাড়া করেছে। ভদ্রলোক ক্যাচারের উপরে চলছে, ভদ্রমহিলাও চোখে ভালো করে দেখে না।
অনেক বলে কয়ে বলে, দেখো আমাদের রাতটা কাটাতে দাও এখানে, আমরা একটা কাজ খুঁজছি। বলে কাজ না, তোমার চোর, এখানে চুরি করতে এসছো কাজের নাম করে। বলতে বলতেই ওই এরিয়ায়, ওই ফ্ল্যাট এরিয়ায় একটা ভদ্রমহিলা ঢুকছেন, প্যান্ট শার্ট টাই একদম ঢুকছে। যখন এই লাঠি নিয়ে সিকিউরিটি তাড়া করছে, ও বলছে, এই বয়স্ক লোককে তুমি এরকম ব্যবহার করছো কেন? তখন বলছে, দেখো আমরা এসছি। আর বলছে, আপনারা কারা? বলে, আমরা এখন ঘর ছাড়া, আমরা এসছি একটা কাজের জন্য। বলে, আপনাদের দেখে তো মনে হচ্ছে খুব ভদ্রলোক, আপনারা কাজ করবেন? বলছে, হ্যাঁ যতটুকু পারি কর। তখন ভদ্রমহিলা বলছে, আমার বাড়িতে একটা কাজের লোক দরকার ছিল, তারা আমার বাড়িতে আসো। তখন সিকিউরিটি বলছে, ম্যাডাম একে নেবেন না, এরা চোর। বলছে, তোমার থেকে আমি বেশি বুঝি, চুপ। তো ঘরে নিয়ে গেল, ঘরে নিয়ে গিয়ে ও বুড়িকে দিয়েছেন কাজ করতে, আর বুড়োকে দিয়েছেন আরেকটা সিকিউরিটির কাজ। তো এবারে ম্যাডামের স্বামী, কয়েকদিন পরের ঘটনা, খেতে বসছে, খাওয়া দাওয়া হেভি স্বাদিষ্ট হয়েছে। বলছে, কে রান্না করেছে? বলছে, আমি একটা নতুন লোক এনেছি রান্না করছে, খুব ভালো রান্না করে, কিন্তু ভালো ব্যবহার। তো তাকে ডাকছে যে, মাসি এদিকে আসো। মাসিকে দেখি ওই বাড়ির মালিক, ম্যাডামের স্বামী অবাক হয়ে গেছে, চোখ বড় বড় হয়ে গেছে, পা ছুঁয়ে প্রণাম করছে। বলছে, তুমি কে চেনো নাকি? বল, চিনি না মানে, উনি আমার হেড মিস্ট্রেস। আমি যখন এইচএস পাস করি, আমার একটা ফর্ম ফিল আপ করার কথা ছিল, আমি যখন এমবিবিএস পড়তে যাব, তার আগে আমার একটা এক্সাম ছিল, একটা ফর্ম ফিল আপ করবো। 10টা টাকা আমার ছিল না, যে আমি অনেকের কাছে চেয়েছি দেয়, এই ম্যাডামই আমাকে দিয়েছিল 10টা টাকা, যার ফলে আমি এত দূরে হতে পারি, না হলে আমাকে রিক্সা চালাতে হতো। তুই একে রান্না করাও না, আমার। তখন আবার বলছেন, বুঝে তাই নাকি? তখন ভদ্রলোক বলছে স্ত্রীকে, আচ্ছা তুমি একটা শাশুড়ি খুঁজছিলে না? তুমি একটা শাশুড়ি খুঁজছিলে, যে ঘরটা খালি খালি লাগে, তোমার মা যদি থাকতো, তুমি মনে করো এখন থেকে ও আমার মা। তো ওদের বাড়ির মা হয়ে গেল। বলে, সেটা না, আরেকজনকে আমি রেখেছি তোমাকে উপহার দেব, আমাদের বাবাও আছে। তখন বাবাকে নিয়ে এলো সিকিউরিটি গার্ড থেকে। তখন এবারে বাবা মার আদরে ওই বাড়িতে থাকলো। এদিকে এবারে ফিরে চলুন ছেলের দিকে। ছেলে বিজনেসে 30 লক্ষ টাকা লস করেছে, বাড়ি ভাড়া দিতে পারছে না। তখন গালে হাত দিয়ে বলছে, স্ত্রী বলছে, তোমার কি হয়েছে? বলছে, বাড়ি ভাড়া আমি দিতে পারছি না, আমার বিজনেস প্রায় 30 লক্ষ টাকা লস হয়ে গেছে, তুমি কিছু সাহায্য করো তোমার ইনকাম থেকে, তোমার যে মাস্টারি চাকরি থেকে। তখন স্ত্রীর চোখে জল, তোমার আবার কি হলো? বলে, আমার চাকরিটাও চলে গেছে। এবারে ঘর থেকে বেরিয়েছে, ওদেরকে বের করে দিয়েছে। ওরা বিভিন্ন জায়গায় ফোন করছে, প্রথমে বোনের বাড়িতে ফোন করেছে, যে তখন বোন সঙ্গে সঙ্গে বলেছে, তোমরা মা বাবাকে তাড়িয়েছ, তোমাদের এই গতি, তা তোমাদেরকে আমরা ঘরে রাখবো না। ও না করেছে। তখন এর বন্ধুকে ফোন করেছে, এই বন্ধু হচ্ছে এইটা, যে তোমাদের বাড়িতে একটু জায়গা দেবে, কয়েকদিন আমরা থাকবো। তো এদের বাড়ির মালিক কে? এখন মালিক বাবা মা, বাবা মা মালিক। মাকে জিজ্ঞেস করছে, বাবাকে জিজ্ঞেস, আচ্ছা বাবা মা একটা কথা শেয়ার করব, আমার একটা বন্ধু না, ও চাকরি খুইয়েছে, বিজনেস চলে গেছে, তো ও কয়েকদিন এখানে থাকতে চায়, তা আমরা মিলেমিশে থাকি না, অসুবিধা কোথায়? মা বলছে, অবশ্যই আমরা মিলেমিশে থাকবো, অসুবিধা কোথায়, আসতে দাও, আমরা একসঙ্গে, আমরা মিলেমিশে একসঙ্গে খাওয়া দাওয়া করব। ঘরে ঢুকছে, নাতনি দৌড়ে গিয়ে দাদুকে জড়িয়ে ধরেছে, আর দাদুর চোখে জল। এরা বাড়ির লোক অবাক, এরা আবার এদেরকে চেনে নাকি? তখন মা নিজে বলছে, না ওই ছেলেটা নিজে বলছে, তোমরা যাদেরকে তোমাদের বাবা মা বলে মনে করছো, তেনারা হচ্ছেন আমার নিজের জন্মদাতা পিতামাতা। তবে যার কাহিনীটাকে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর আরও ডিটেলস ছিল, আমার খুব ভালো লাগছিল, কার গতি কোথায় দাঁড়াবে। সুতরাং জগৎটা উপলব্ধি হয় ওই পর্যায়ে গেলে। এখন তো আমার রক্ত গরম আছে, আমি ইনকাম করব, আমি যদি ছেলে হই, আমার
ভালো চাকরি আছে, কয়েকটা মেয়ে আমার পিছনে ঘুরবে, বা আমি যদি মেয়ে হই কয়েকটা ছেলে আমার পিছনে ঘুরবে, কিন্তু একটা সময় আসবে কেউ থাকবে না। হ্যাঁ, তখনই উপলব্ধি হবে। সেই জন্য বলছেন অস্বস্ত মেনম সবিরূঢ় মূলম। খুব সুন্দরভাবে এই অধ্যায়ে ভগবান বুঝাচ্ছেন এই জগতে সুখ একদম নাই। তো আমাদেরকে সেইটুকু উপলব্ধি করতে হবে, প্রত্যেকটি কাজে আগে থেকে উপলব্ধি হতে হবে যে আমি এই কাজে সাফল্য হতেও পারি, আর সাফল্য হলেও ওটা টেম্পোরারি। তাই আমাদেরকে সেই ভগবত ধামের প্রতি নজর রাখতে হবে। আমার রাজকুমারের কাহিনী শুনিয়েছিলাম, সেটাও মনে আছে না আশা করি। এক রাজকুমার সে তার স্ত্রীকে বহুমূল্য কি বলে অঞ্জলির হার বা সেনকো গোল্ডের হার দিয়েছেন উপহার। তো স্ত্রীর খুব পছন্দ হয়েছে, বিয়ের দিন আমার স্বামী এটা দিয়েছে, আর ওটা সে বাক্সে ভরে না, সব সময় গলায় পরে খুব গর্ব করে, এটা আমার বিয়ের স্মৃতি, বিয়ের স্মৃতি। তো কয়েকদিন পরে একদিন স্নান করতে গেছে, কাপড় টাপড় খুলতে গিয়ে হারটা খুলে রেখেছে, হার নিয়ে চলে গেছে। তুমি সুখ পাবে না, কিন্তু যা কিছু করো, ঘর বানাও, বাড়ি বানাও, বড় চাকরি করো, কিচ্ছুতে সুখ পাওয়া যাবে না। আমার হচ্ছে ছোটোবেলায় একটা গোষ্ঠগোপাল দাসের বাউল সঙ্গীত শুনতাম, এমন মানুষ পেলাম না যে যে আমায় ব্যথা দিল না। এখানে ব্যথা ছাড়া কিছু নাই। সুখটা তখন অনুভব হয় যেন ফোড়া হয় না, ফোড়া খুব যন্ত্রণা হয়, যখন ফোড়াটা একটু ভালো হয় সেটা হচ্ছে সুখ। সেটা আসল সুখ না, তো ফোড়া যন্ত্রণা থেকে একটু কমেছে। আমাদের গোপাল ভাঁড়ের কাহিনী শুনেছেন? গোপাল ভাঁড় একদিন, গোপাল ভাঁড় আর রাজা কৃষ্ণচন্দ্রের তো অনেক কাহিনী আছে, খুব মজার মজার কাহিনী আছে, শুনেন না? পড়বেন, শুনবেন, খুব মজা লাগবে। একদিন গোপাল বলছেন, রাজা কৃষ্ণ, ওটা আকবর বীরবলের কাহিনী। আকবর বীরবল বলছেন, আকবর না, গোপাল ভাঁড়ের কাহিনী, আমি একটু মিশিয়ে ফেলি। তো কৃষ্ণচন্দ্র বলছেন, এই গোপাল, কালকে না আমি খুব ভালো স্বপ্ন দেখেছি। বলে, কী স্বপ্ন দেখলেন? আমরা দুজন হাঁটছিলাম, হাঁটতে 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 অনেক দূরে চলে গেলাম, আর রাস্তা দেখি না। তো অবাক হয়ে কি করলাম, দুই দিকে দুটো পুকুর ছিল, তুমি একটা পুকুরে পড়লে, আমি একটা পুকুরে পড়লাম, তুমি পড়লে পায়খানার পুকুরে, আমি পড়লাম মধুর পুকুরে। তখন গোপাল বলছেন, তারপরে? তারপরে কিছু না, ঘুম ভেঙে গেল। বলে, তারপরেটা আমি দেখেছি। বলে, কি দেখলে? বলে, ওখানে কিছু ছিল না, কি দিয়ে গা মুছবো, তাই আমরা একটা আলোচনা করলাম, আপনি আমার গা চাটবেন, আমি আপনার গা চাটব। একদিন রাজা কৃষ্ণচন্দ্র এসে বলছেন, গোপাল কি বলবো, আজকে যে আমার কি আনন্দ, কি যে আনন্দ, কি যে আনন্দ, এ সুখের কথা আমি তোমার শেয়ার না করে থাকতে পারছি না। যে কি হয়েছে আপনার, কিসের আনন্দ এত? জানো, আমার ছেলে হয়েছে। তোর মশাই, ও পায়খানার আনন্দের মতো। কি বললে গোপাল? তোমাকে শুলে চড়াবো কিন্তু। বলছে, এটা আমি যেটা সহজ কথা সেটাই বলেছি, আপনাকে প্রমাণ দেবো, একটু অপেক্ষা, শুলে চড়াবেন কয়েকদিন পরে, এখন না। তো একদিন সকালে নৌকাতে নিয়ে গেছে, নদীতে ঘোরাচ্ছে, আর ঘোরাতে ঘোরাতে রাজার নিম্নচাপ এসছে। বলছে, গোপাল, নৌকাটা পাড়ে লাগাও, পাড়ে লাগাও, একটু আরেকটু আরেকটু, ঘোরাচ্ছে ঘোরাচ্ছে ঘোরাচ্ছে, গোপাল আর পারছি না। বলছে, একটু একটু আরেকটু, এই তো এসে গেছি, এই এসে গেছি। ঘোরাতে ঘোরাতে গোপাল আরে উঠে দাঁড়িয়ে গেছেন, তখন লাগিয়েছেন পাড়ে। তো পায়খানা করে এসেছেন, বলছে, কেমন লাগলো? কি বলবো, কি শান্তি, কি শান্তি। বলছে, রাজামশাই, মনে পড়ে সেদিনকার কথা, ছেলে হয়েছিল যেরকম শান্তি না, এটাও ওই রকম শান্তি। তো আমাদের সুখটা হচ্ছে ওই রকম জগতে। ছেলের বিয়ে হবে, কত আনন্দ, কত আনন্দ, লোকজন ডাকা, কাপড় কি বলে
কি বলে কার্ড ছাপানো, হল বুকিং করা, একটাই ছেলে বলো না কত। তারপরে দেখা গেলো এসে তোর মার সঙ্গে আমাকে থাকতে হবে, ছি বটেই না। তো বলে যে ন রূপম, খুব কঠিন জিনিস। আমাদের শিকড় সেদিন বলছেন অসত্য, মানে অসত্য গাছের শিকড় অনেক গভীর পর্যন্ত যায় না। এই আমাদের গাছের শিকড় অনেক দূর পর্যন্ত চলে গেছে, সেখান থেকে যত ধাক্কা ধুক্কি খাই আমরা বেরিয়ে আসতে পারছি না। কিন্তু হিসাব করে দেখেন, এটা অনুভবের কথা, এর কাউকে ইনসাল্ট করা হচ্ছে না, কিন্তু অনুভব। দেখেন একটা গরুকে বা কোনো একটা পশুকে খুঁটিতে বাঁধা হলে খুঁটিকে কেন্দ্র করে বৃত্তাকারে ঘুরে, তাই না? আমাদের কোনো দড়ি বাঁধা নেই, কিন্তু একটা দড়ি আছে, আসক্তি। আমি যেখানে যাই না কেন, সে উত্তম মঞ্চে বসি বা আমি লেক এভিনিউতে বসি বা মায়াপুর বসি, মন কোথায় পড়ে আছে? মন কোথায় আছে? বাড়িতেই। খুঁটি হতে পারে অনেক লোক বিদেশে আছেন, আমেরিকা, দুবাই, দেখি অনেক লোক, কিন্তু মন পড়ে থাকে কোথায়? আমাদের দেশ থেকে ওদের দেশ অনেক উন্নত, তথাপি মন পড়ে থাকে সারাদিন একবারও ফোন না করলে, কি গো আজকে ফোন করলে না যে, তাই না? ফোন আসক্তি কাজ করেই, 2-3 বার ফোন করে, 2-3 বার ফোনে কথা হয়। আপনি যদি অফিসে কাজ করেন, অফিস থেকে কয়েকবার ফোন করবেন বাড়িতে, আর যারা বাড়িতে আছে তারাও অফিসে ফোন করবে কয়েকবার। কেন? ভালোবাসা, আসক্তি না, এর অপোজিটটাও হয়, আপনাকে ও সন্দেহ করে, সেই জন্য মাঝে মাঝে টিউনিং করে। হ্যাঁ, কি গো বেলা 12টা বেজে গেলো, জলটা খেয়েছ তো? শরীর খারাপ করবে কিন্তু। 3টা বেজে গেছে, এখন টিফিনটা খেয়েছ তো? টিউনিং করে, মানে আপনি আমাকে ছেড়ে অন্য কোনো মেয়ের পাল্লে পড়ে যাচ্ছেন না তো? আর উনিও ওখান থেকে ফোন করে বাড়িতে, অন্য কোনো রাবণ ঢুকে যাচ্ছে না তো বাড়িতে? সেই জন্য কঠিন কথা। সেই জন্য আসক্তিটাকে ছেদন করতে, ছিত্তিয়া, দেখেন ছিত্তিয়া মানে হচ্ছে এইটুকু তুমি অনুভব করো, গীতা পড়ো, ভাগবতম পড়ো, সংসারে থাকো, আসক্তি জমিও না। ঠিক আছে, যার যার কর্তব্য, আমার কর্তব্য আমি করছি, সুখ দুঃখ আসছে মানিয়ে নাও। নিজে থেকে যদি বৈরাগ্য না আসে, দেখেন অসঙ্গ শস্ত্র, অসঙ্গ মানে ওরা তোমার কেউ না, কিন্তু বাড়িতে যত লোক আছে অসঙ্গ, তার থেকে একটু দূরে থাকো। ঠিক আছে, আমি তার মা, আমি তার বাবা, বা আমি কারো ছেলে, যতটুকু সম্পর্ক, মেন সম্পর্ক তো ভগবানের সঙ্গে করতে লাগে। তত পদম তৎ পরিমার্গিতব্যম যস্মিন গতা ন নিবতন্তি ভূয় তমেব চাদ্যম পুরুষং প্রপদ্যে যত প্রবৃত্তি পুষিতা পুরাণী আত্মার কথা চিন্তা করো তুমি, আর সেই চিন্ময় ধামের দিকে চলো। গাছে উঠতে হবে তোমাকে। নির্মাণ মোহা জিত সঙ্গ দোষা অধ্যাত্ম নিত্য বিনিবৃত্য কাম দ্বন্দ্বৈ বিমুক্তা সুখ দুঃখ সঙ্গৈ গচ্ছন্তি মূঢ়া পদমব্যয়ম তৎ। নির্মাণ মোহা, সেই চিন্ময় জগতে চলো, চিন্ময় জগতে। জিত সঙ্গ দোষা, সেই চিন্ময় জগতে গেলে কয়েকটা গুণাবলী লাগবে। কতগুলো গুণাবলী? নির্মাণ মোহা, তুমি নিরাসক্ত হও, মোহমুক্ত হও, আমার মোহমুক্ত হও। আর জিত সঙ্গ দোষা, ভালো সঙ্গ করো। ভালো সঙ্গই মানুষের জীবনকে সুখ, সঙ্গই মানুষের জীবনকে দুঃখ প্রদান করে। যদি আমি চোর হতে চাই, চোরের সঙ্গ করতে হবে। যদি আমি রাজনৈতিক হতে চাই, রাজনৈতিক নেতাদের পিছনে ঘুরতে হবে। বলুন তো, যদি ডাক্তার হয় কি করতে হবে? শুধু ডাক্তারি পড়লে হবে না, কিন্তু 2 বছর ডাক্তারদের পিছনে ব্যাগ নিয়ে ঘুরতে হবে। কি বলে? ইন্টার্নশিপ
ডাক্তারদের পিছনে পিছনে ঘুরতে হবে, তবে ডাক্তার হতে পারবেন। ঠিক সেই রকম যদি আমি পুলিশ হতে চাই, আর্মি হতে চাই, লেফট রাইট করতে হবে, তাই না? ঠিক সেই রকম যদি ভগবত ধামে যেতে চান, সেই সুখর আলোয়ে ফিরে যেতে চান, সঙ্গ ভালো করতে হবে। সঙ্গ, জিত সঙ্গ, সবার সঙ্গ করো না। উপদেশামৃত গ্রন্থ যারা ভক্তিশাস্ত্রী করেছেন, প্রথম হচ্ছে 6 বেগদমি, তারপরে 6 দোষ, তারপরে 6 গুণ, তারপরে 6 সৎসঙ্গ। সঙ্গ ভালো করে করুন। এবং ভক্তের ক্যাটাগরি আছে কিন্তু, উত্তম ভক্ত, মধ্যম ভক্ত, কনিষ্ঠ ভক্ত। উত্তম ভক্তের সঙ্গ করবে, মধ্যম ভক্তকে প্রণাম করবে, কনিষ্ঠ ভক্তকে সম্মান করবে। এর পড়বেন ধীরে ধীরে। তাই জিত সঙ্গ, সঙ্গ দেখে দেখে করতে হবে। সঙ্গ, ভালো সঙ্গ, বলে না সৎসঙ্গে স্বর্গবাস। সঙ্গ ভালো হলে, যেরকম আপনি লুডুপালি খেলেছেন, মানে লুডুপালি খেলেছেন? এখন লুডুপালি আছে না নেই? এখন মানে মোবাইলে গেম এসে গেছে না, মোবাইলে লুডু এসছে কি, লুডু। যদি সিঁড়িতে পড়েন একদম উঠে যাবেন উপরে, আর অসৎ সঙ্গ যদি সাপের মুখে পড়েন 98-এ দুম করে নিচে নাম। সঙ্গ, সঙ্গ। একবার এক আগন্তুক বুদ্ধদেবের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। বুদ্ধদেব একটা রাজমহলে বসে আছেন, তা আগন্তুক এসে প্রণাম করেছেন। প্রণাম করে একটা কথা জানতে ইচ্ছা হয়েছে, ঠাকুর একটা কথা বলবো। বলছে বলো। আপনি এত শান্ত, বুদ্ধদেব খুব শান্ত ধীর। আপনারা গেছেন কি বুদ্ধের যে তপস্থলী গয়া? আমি কয়েকদিন আগে ছিলাম গয়াতে। সাইলেন্ট, শান্ত ধীর। তো আপনি এত শান্ত ধীর, কেউ আপনাকে রাগাতে চাইলেও আপনি রাগান্বিত হন না, এর কারণটা কি? এই মহামূল্যবান সম্পদ, এটা একটা সম্পদ, কিন্তু সবাই তোমার রেগে যায়, কিন্তু সবার কথা শুনে শান্ত হয়ে থাকে, এটা মহান গুণ। এই মহান গুণটি আপনি কি করে লাভ করলেন? তখন বুদ্ধদেব সঙ্গে সঙ্গে বলছেন, এই সব তর্কমর্ক না করে, আমি যা দেখছি তোর কপালে লেখা আছে 7 দিন মাত্র তোমার আয়ু, এখন ঘরে যাও। এরকম তর্ক বিতর্ক না করে পরিবারের সঙ্গে সময় দাও, মেশো। কাউকে যদি এরকম বলে দাও, ও এসেছিলো একটা ভালো কথা জানতে, আনন্দের সহকারে জানতে এসেছিলো, আর ওকে বলে দিল তুমি 7 দিন মাত্র আয়ু, তোমার 7 দিনের ভিতরে মৃত্যু হবে, তুমি যাও, তর্কমার্ক করো না। ও তো বেচারা মাথা নিচু করে প্রণাম করে চলে যাচ্ছে। গিয়ে কদিন আয়ু? 7 দিন। 7 দিন আয়ু। সবার সঙ্গে ভালো ব্যবহার। দিদি তোমার সঙ্গে যদি কোনো খারাপ ব্যবহার করে দেয়, সেদিন কথায় কথায় 2-4 কথা রাগারাগি হয়েছে, মনে করে না দিদি, আমাকে ক্ষমা করে দিও দিদি। খুব ভালোভাবে সবার সঙ্গে মিষ্টিভাবে, হ্যাঁ, যদি আমি তোমাদের কাছে কারো কাছে অপরাধ করি আমাকে মাফ করিও, কিছু মনে রাখিও না। 7 দিন কেটে গেছে। 7 দিনের পরে এসছে বুদ্ধ থেকে প্রণাম করতে, বলছে প্রভু আমাকে আশীর্বাদ করুন, আজকে আমার লাস্ট দিন, আমি আজকে চলে যাব এই জগৎ ছেড়ে, কোথায় যাব জানি না, আমাকে আশীর্বাদ করুন, আমার জন্য ভালো গতি হয়। বুদ্ধদেব বলছে বসো, একটু কথা বলি, চলে তো যাবে, বসো একটু কথা। বলছে তোমার 7 দিন কেমন কাটলো? বলছে খুব ভালো কেটেছে, আমি কারোর সঙ্গে ঝগড়া করিনি, কেউ আমাকে ঝগড়া করে রাগাতে চাইলেও আমি উত্তেজিত হয়নি, হ্যাঁ, খুব ভালোভাবে কেটেছে, সবার সঙ্গে ভালো ব্যবহার, সমীয় ব্যবহার করে কাটিয়েছি। তখন বুদ্ধদেব বলছেন তুমি মনে হয় তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো, মনে হয় তুমি মরছো না, তোমার অনেক দিন আয়ু, তুমি মরছো না। তোমার কেবল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি এটা বলছিলাম। আমি যদি সেদিন শুধু বলতাম, শুধু শুনে চলে যেতে, তুমি আচরণ করতে না, কিন্তু তুমি এখন আচরণ করে তুমি বুঝে নিয়েছো কিভাবে সবার সঙ্গে ভালো ব্যবহার করতে হয়। কিভাবে বলেন তো? উত্তরটা কি দাঁড়ালো? উত্তরটা কি? প্রতিদিন ঘুম থেকে উঠে মনে করবেন আজকেই আমার জীবনের শেষ দিন, তাহলে আপনি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। ভোটে জেতার জন্য এত লোক মারবেনও না,
আজকে আমার জীবনের শেষ দিন। এইভাবে সকলের কাজ শুরু করা উচিত। তাহলে আমার জীবন যাত্রা চলন বলন সব সব পরিবর্তন হবে কি না? এ গীতার শিক্ষা। আমি কতদিন থাকবো এখানে? আমি কেন লোকের সঙ্গে খারাপ ব্যবহার করব? আমি কেন? ভগবান আমাকে যতটুকু দিয়েছেন ততটুকুইতে আমি সন্তুষ্ট থাকি। জিত সঙ্গ দোষা, সঙ্গ ভালো করতে হবে। আধ্যাত্ম জ্ঞান লাগবে। বিনিবৃত্ত কামা, দ্বন্দ্বই বিমুক্তা। দ্বন্দ্ব মানে ভালো খারাপ, তারপরে আছে সুখ দুঃখ। সুখ দুঃখ আসবে, কিন্তু সুখ দুঃখ হচ্ছে কয়েনের এপিঠ ওপিঠ। এটা কয়েন, যেরকম আমরা দুঃখ না চাইলেও দুঃখ আসে, তাই না? দুঃখ না চাইলে আসে কি না? বহুপাত উদাহরণ দিয়েছেন। এত সুন্দর টাউন বানানো হয়েছে, কিন্তু ফায়ার ব্রিগেড রেডি। কেন? যে কোনো মুহূর্তে, জায়গাটা খতরনাক জায়গা, যে কোনো মুহূর্তে আগুন জ্বলতে পারে, যত সতর্ক থাকো। সুখ দুঃখ, সুখ যেরকম না চাইতে আসে, দুঃখ না চাইতে আসবে। দুঃখ যেরকম না চাইতে আসে, সুখও না চাইতে আসে। কিন্তু কোনটা যে সুখ, কোনটা যে দুঃখ, এ বোঝা মুশকিল আছে। কিন্তু আপনার লটারিতে 1 কোটি টাকা লেগে গেল, দুঃখ না সুখের? কোনটা কোনটা? কোনোটাই না। দুঃখ না, হতে পারে আপনার আমার 1 কোটি টাকা লেগে গেছে, কিন্তু ওই 1 কোটি টাকা নিয়ে ঘরে পৌঁছাতে পারবেন কি না, তার আগে আপনি হয়তো শুট হয়ে যাবেন। হতে পারে কি না? সেই জন্য বলছেন সুখ দুঃখে দ্বন্দ্ব সবাই একটু সমান থাকুন। দুঃখ এসেছেন মেনে নেন, সুখ এসছেন বেশি অট্টহাস্য করেন না। বলছেন যত হাসি তত কান্না। এত আমরা হাসছি, এর পিছনে এত কান্না অপেক্ষা করছে। সেই জন্য দুঃখেষু অনুদ্বিগ্ন মনা, সুখেষু বিগত স্পৃহা। সুখে একদম অট্টহাস্য করবেন না, জয় উল্লাস নিয়ে আবির ছুড়ব। আবার 3 বছর পরে আমার গদিটা গেল কি না রে, ও আমাকে ভোটটা দেন না প্লিজ, আর 5 বছর একটু খাই। অট্টহাস্য করার কি আছে? কিছুই নেই তো। সেই জন্য এখানে বলছেন গচ্ছন্তি মোড়া পদম অব্যয়ম তৎ। আর ওই জগতের কার ইলেকট্রিক লাইন ন তৎ ভাসয়িত, সেখানে আলো দেওয়ার জন্য সূর্য, শশাঙ্ক মানে চন্দ্র সূর্যের কোনো প্রয়োজন নাই। এই জগৎটা পুরো অন্ধকার। দিনের বেলা একটা সূর্য আছে, আর রাত্রেবেলা একটা চন্দ্র আছে, যার জন্য জগৎটা আলোকিত। পুরো অন্ধকার কিন্তু জগৎটা পুরো। আর এই যে লাইট জ্বলছে, এটাও কার শক্তি বলেন তো? সমস্ত শক্তির উৎস কি? আর পড়েছি তো আমরা, নাকি? কি জোরে? সূর্য। সোর্স অফ দ্য এনার্জি হচ্ছে সূর্য শক্তি। তাই সূর্য, তাই জন্য ওখানে কিন্তু সূর্যচন্দ্রের প্রয়োজন নেই। আমার দেহের জ্যোতিতে আলোকিত। মোটামুটি ইলেকট্রিক বিল ভরতে হবে না ওখানে, মোটামুটি। এটাই ভগবান বোঝাচ্ছেন। আর তুমি তো ওইখানকার লোক। ভালো করে পড়ি, মামাই বংশ জীবলোকে জীবভূত সনাতন মনষষ্ঠানীন্দ্রিয়াণি প্রকৃতি স্থানী কর্ষতি। মমই বংশ, মমই মানে আমার। তুমি আমার বংশের লোক, ভুলে গিয়ে এখানে চলে এসছো। আমার বংশের লোক। যদি বলা হয় কোনো টাটা কোম্পানির কোনো ছেলে বাবার সঙ্গে রাগ করে এখানে এসে ভিক্ষা করে খাচ্ছে, তো সবাই আমরা ভিখারিকে দান দিই। কেউ পয়সা দিই, কেউ খাবার দিই, কেউ কাপড় দিই না? কিন্তু একজন মনে করলো, আরে তুমি তো রতন টাটা বাবুর ঘরের ছেলে, তুমি কেন ভিক্ষা করছো? চলো তোমার বাবা খুঁজছে, আর আমরা তোমাকে পৌঁছে দিই। সে যদি তার বাবার কাছে ফিরে যায়, তার দুঃখটা সম্পূর্ণরূপে সমাপ্ত, তাকে আর ভিক্ষা করতে হবে না। তাই তো নাকি? তো ভগবান সেটাই বলছে, তুমি তো আমার বংশের লোক, তুমি এখানে ভিক্ষা করছো কেন? এখানে সবাই ভিখারি, কিন্তু বিশ্বাস করি সবাই ভিখারি কিনা? নেতা মন্ত্রী পর্যন্ত ভিখারি। ভোটটা দেন না এবারে, একবার দেন, একবার। সবাই আমরা ছোট থেকে
বড় পর্যন্ত সবাই ভিখারি, সবাই। তুমি ভিক্ষা করছো কেন? তাই প্রভুপাদ বলছেন যে আমাদের কাজ হচ্ছে সেই পিতার কাছে ফিরে যাওয়া। তাই প্রভুপাদ এই ব্যবস্থা করেছেন। দেখবেন বিভিন্ন অনুষ্ঠানে অনুসন্ধান অফিস থাকে না, অনুসন্ধান অফিসের কাজ কি? কাজ কি? হিন্দিতে বলে ভুলে ভটকে অফিস। ভুলে ভটকে অফিস নাম শুনেছেন? ভুলে ভটকে অফিস মানে কার যদি কেউ কোথাও হারিয়ে যায়, তো প্রভুপাদ বলছেন এই ইস্কন হচ্ছে ভুলে ভটকে অফিস, অনুসন্ধান অফিস। আমরা সব হারিয়ে গেছি, হ্যাঁ, আমরা আমাদের বাবাকে হারিয়েছি। এখানে সুযোগ দেওয়া হচ্ছে বাবার কাছ থেকে ফিরে চলো, অনুসন্ধান অফিস, ঠিক আছে? তাই বাবার কাছে ফিরে। তো বাবার পজিশন কি? ভগবান কৃষ্ণের পজিশন কি? সন্তান হারা পিতা। আর আমাদের পজিশন কি? উল্টোটা, পিতৃহারা সন্তান। আমরা সবাই পিতৃহারা সন্তান, আর ভগবান হচ্ছেন সন্তান হারা পিতা। তিনি অপেক্ষা করছেন, তাই তিনি ঠিকানা দিয়ে পাঠিয়েছেন। আরে তোমার অরিজিনাল ঠিকানা মামাই বংশ, তুমি আমার বংশের লোক, তুমি এখানে কেন এসে কলকাতায় হাত রাখছ? চলো। আর এই অরিজিনাল ঠিকানাটা প্রত্যেকের কাছে পৌঁছাতে হবে, সেটাই ভগবদ্গীতার জ্ঞান। গতকালকে আমি এলাম অনেক দূর থেকে, ভাগলপুরে ছিলাম। তার আগের দিন ভাগলপুরে একটা অনুষ্ঠান ছিল, শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজ ছিলেন, আমি ছিলাম, আরও অনেকে ছিলেন। ভাগলপুর আমাদের নতুন মন্দির হচ্ছে, খুব বড়। তো ওখানে মহারাজ বলছেন, মহারাজ যে ঘটনা আপনাদের শোনান, যে জেলে জানো তো, জেলে কয়েদি থাকে। কয়েদি 3 প্রকার কয়েদি থাকে। 3 নম্বর ক্লাস, 3rd ক্লাস, 2nd ক্লাস আর 1st ক্লাস। 3rd ক্লাস হচ্ছে প্রচুর কাজ, কম খেতে দেওয়া হয়, যারা ক্রিমিনাল। 2nd ক্লাস হচ্ছে একটু ভালো কাজ দেওয়া হয় আর খাবার পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়। আর রাজবন্দি মানে যারা এই যে মন্ত্রী টন্ত্রী চুরি টুরি করছে, তাদেরকে ভালো হেলথ চেক আপ থাকবে, থাকবে, সব কিছু ফ্যাসিলিটি থাকবে। এই যে নেতা মন্ত্রী তারা জেলে যাচ্ছেন, তা আগে থেকে জানেন তো, তারা তো দেশ চালান, তারা জানেন না কোনটা ভালো কোনটা খারাপ? জানেন না? জানেন কেন বলুন তো? এই যে দেখুন, যারা জেলে আছেন তাদের সম্পর্কে মাঝে মাঝে বেরে না, আজকে নাম বলছে না, উনি আজকে ভেটকি মাছের ঝোল খেয়েছেন। দেখবেন কোনো খারাপ বলা হচ্ছে না, কিন্তু তারা কত ভালো আছে লোককে শুনানো হচ্ছে, কারণ তারা জানে যে আমি যে কাজটা করছি, আমি এই কাজের জন্য আমাকে জেলে যেতে হবে, জানে তো। আগে একটা চুটকে শুনিয়েছিলাম, মনে আছে? যে মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী আর সেক্রেটারি 3 জন মিলে রাজ্য পরিদর্শনে বেরিয়েছেন। 3 জন প্রথমে গেছেন একটা জেলে পৌঁছে জেল টেল দেখে জেলার সাহেবকে বলছেন, স্যার আমরা এসছি আপনার জেল সংস্কারের জন্য, ইংরেজিতে বলে রেনোভেশনের জন্য, কোনো টাকা পয়সা লাগবে? বলছে না না, আমাদের জেল সব ঠিকঠাক চলছে। বলছে কিছু লাগে তো বলুন, আমরা 2 জন এসছি। বলছে ঠিক আছে, 5 লাখ টাকা দেন। কত লাখ টাকা? বলে লিখো। সেক্রেটারি কি বলছে, লিখো। লিখেছে। তখন এবারে ঘুরতে ঘুরতে একটা হাই স্কুলে গেছেন। হাই স্কুলের জরাজীর্ণ অবস্থা। হেড স্যার দূর থেকে দেখছে আমাদের কম্পাউন্ডে মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী আসছেন। ও তো চোখ বলছে, ঠিক দেখছি তো, আমি স্বপ্ন দেখছি না তো? হঠাৎ কোনো সূচনা নাই, কিছু নাই। মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী এক অফিস ছেড়ে ছুটে ছুটে গেছেন আহ্বান জানানোর জন্য। ডেকে নিয়ে এসেছেন, অফিসে বসে বলছে, না না, আমরা অফিসে বসতে আসিনি, আমরা আপনার স্কুলটা পরিদর্শন করব। স্কুল পরিদর্শন করে অফিসে এসে বসছেন। আচ্ছা স্যার বলুন, আপনাদের স্কুলের সারানোর জন্য, রেনোভেশনের জন্য কিছু টাকা পয়সা লাগবে কিনা? আর শুনেই তো হেড স্যারের চোখে ঝরঝর করে জল নাম। কি বলেন স্যার, টাকা পয়সার অভাবে আমাদের স্কুলটা রং করতে পারছি না, টাকা পয়সার অভাবে ছেলে মেয়েদের হাই ব্রেঞ্চ সিট বেঞ্চ সারাতে পারছি না, টাকা পয়সার অভাবে জানলাগুলো সারাতে পারছি না, ব্ল্যাকবোর্ডে যে রং করব কালি কিনতে পারছি না, কমপক্ষে 5খানা পোস্ট খালি আছে, মাস্টার নিতে পারছি না।
এই লিস্ট বলেই যাচ্ছে। তখন অর্থমন্ত্রী ধমক দেন, চুপ, অত টাকা দেওয়া যাবে না, মিনিমাম কত টাকা লাগবে বলুন। বলছে স্যার 50 লাখ টাকা দেন। বাজার লিখো কত লাখ টাকা। ফিরে গেছেন সংসদে, অধিবেশনে বাজেট পাস হচ্ছে, বাজেট পাস হয়ে গেল, মুখ্যমন্ত্রী পাস করিয়ে দিলেন, জেলের জন্য 50 লাখ, স্কুলের জন্য 5 লাখ। ঠিক ছিল না? কি হলো? উল্টো হয়ে গেছে। তখন অর্থমন্ত্রী জিজ্ঞাসা করছে, স্যার বাজেটটা উল্টো হয়ে গেল যে। চুপ করুন, এটা বুঝলে আপনি আমার গদিতে বসতেন। বলছে মানেটা কি, এটা বুঝিয়ে তো বলুন। বলছে দেখুন, স্কুলে পড়ে চলে এসছে, স্কুলে আর যাব না, কিন্তু জেলে যেতে হলে যেতে হতে পারে, এখন আগে থেকে ঠিক করে রাখি। জানে তো সবাই, জগৎটা এইরকমই। তো বলা হচ্ছে যে মামাই বংশ। তো জেলে যেটা বলছিলাম, 3 প্রকার কয়েদি থাকে, 3rd ক্লাস, 2nd ক্লাস আর 1st ক্লাস। মহারাজ জিজ্ঞেস করছেন কোন ক্লাস কয়েদি ভালো জেলে? তো বহু লোক হাত তুলেছে, কোন ক্লাস? 1st ক্লাস। বলছে হ্যাঁ, ওই কয়েদি হওয়ার জন্য আমরা এখানে আছি। এই জগতে আমরা সবাই কয়েদি, কেউ 3rd ক্লাস, কেউ 2nd ক্লাস, আর কেউ হাইস্কিপার বাড়ি 1st ক্লাস। এই কয়েদিও এখানে, কয়েদি তো কয়েদি, কয়েদি থেকে বেরোতে হবে। আমাদের অরিজিনাল বাড়ির ঠিকানা হচ্ছে মামাই বংশ, তুমি আমার বংশের লোক, সেখানে চলো তুমি। এইটা সকলের কাছে পৌঁছাতে হবে যে এইখানে গেলে তুমি কিন্তু সুখ পাবে। এই জগতে যত হাতড়াও না কেন, যত হাতড়াও, সব উল্টো ফল পাবে, উল্টো ফল, সব উল্টো ফল। শরীরম যদ বাপনতি যচ্চাপোৎক্রমতেশ্বর গৃহীতৈত্যানি সমজাতি বায়ুর গন্ধা নিবাসয়েত। কীভাবে এই শরীর চেঞ্জ হচ্ছে, আমি শিশু ছিলাম, যুবক হলাম, বৃদ্ধ হয়ে মারা যাবো, কেউ টেরই পাবে না। তুমি কিভাবে শরীর চলে যাচ্ছে। আর এই শরীর, দুটো শরীর, সূক্ষ্ম শরীর আর স্থূল শরীর, এই শরীরের উপরে যত তুমি চাপাচ্ছ, এই শরীরকে সুখ দেওয়ার জন্য কত কসমেটিক্স যা যা করছে, এই শরীরটা তো পুরানো হবে, এই শরীর যাবে না। কিন্তু হয়তো আমরা বলতে পারি আগেকার দিনের লোক এত কসমেটিক্স ব্যবহার করতো না, তারা কীরকম কীরকম দেখতে ছিল। এখন আমরা একদম চকচকে ঝকঝকে, হ্যাঁ, একদম বুড়োই হব না, আমরা মরবই না। মরবই না মানে আগে মরবো, তাই না? তো এই শরীর কিভাবে চেঞ্জ হচ্ছে। তো দুটো শরীর, স্থূল শরীর এখানে থাকবে, জ্বালানো হবে, আর সূক্ষ্ম শরীরের ভিতরে আমার সমস্ত চাহিদাগুলো সব চাহিদাগুলো, হ্যাঁ, আমি তো মোটামুটি বাংলার মন্ত্রী হলাম, তো আমি দিল্লির গদিতে বসতে পারলাম না, এই চাহিদা যাবে সঙ্গে। পরের কোনো জন্মে হয়তো দিল্লির গদিতে না হলেও ওই গদির নিচে ছারপোকা হয়ে গদিতে বসতে পারি, হতেও পারে, আশা থেকে গেছে। বায়ুর গন্ধ নিবাসয়েত, বায়ু যেরকম ফুলের গন্ধ বয়ে নিয়ে যায়, এই মন বুদ্ধি অহংকারের ভিতরে আমার সব চাহিদাগুলো, যেগুলো পূরণ হয়েছে, যেগুলো হয়নি, সব আমার সঙ্গে যাবে। সেগুলো গিয়ে আবার যে শরীরে ঢুকবো, সেই শরীরে সেগুলো ভগবান পূরণ করবেন, আবার ওখানে কিছু জমা হবে। আবার এইভাবে বায়ুর গন্ধ নিবাস, কীভাবে আমার শরীর ত্যাগ করে কে জানতে পারবে? এখানে বলছেন সত্রম চক্ষু পর্শনম চ রসনম ঘাণমে বচ অধিষ্ঠায় মনশ্চায়ং বিছনায় উপসেবতে। 5টা জ্ঞানেন্দ্রিয় আছে, চক্ষু, সত্র মানে কান, স্পর্শনম মানে ত্বক, রসনং মানে জিহ্বা, আর ঘ্রাণং মানে ঘ্রাণ মানে হচ্ছে নাক। এই 5টা দিয়ে আমরা জ্ঞান গ্রহণ করি, 5টা দিয়ে সুখ উপভোগ করি। চোখ দিয়ে ভালো জিনিস দেখে সেই ধারণা, কিছু জ্ঞান আমার ঢুকে মাথায়। চক্ষু, কর্ণ, কান দিয়ে শোনা, এইগুলো দিয়ে আমরা বিষয় উপভোগ করি, এই 5টা ইন্দ্রিয় দিয়ে। আর ধীরে ধীরে কিছু উপভোগ হয়, কিছু চলে যায়। উৎক্রামান্তম স্থিতং ব্যাপী ভঞ্জানং বা গুণান্বিতম
বিমূঢ়ানানু পশ্যতি পশ্যতি জ্ঞান চক্ষুষা। এই উপভোগ করতে করতে কীভাবে যে প্রাণটা বেরিয়ে যায়, প্রাণটা যে কিভাবে ত্যাগ হয়, সাধারণ লোক বুঝতে পারে না। সাধারণ লোক প্রাণ ত্যাগ হয়ে বুঝবে কি, চেষ্টা করছে বাঁচার জন্য, প্রাণ ত্যাগের জন্য চেষ্টা করে না তো লোকে। প্রাণকে বাঁচানোর জন্য এখানকার কলকাতার ডাক্তার যদি না পড়ে ভেলোর, ভেলোর না হলে আবার লোকে যাচ্ছে অনেক দূরেও এখন যাচ্ছে। কিন্তু কিভাবে প্রাণটা বেরিয়ে যাবে কেবলমাত্র জ্ঞানী ব্যক্তিরা ধরতে পারবে, কোন সময় প্রাণ যাবে কোন সময় থাকবে। প্রাণ যাওয়ার সময় হয়ে গেছে। আমরা আমাদের ইস্কনে অনেক গুরুবর্গকে দেখেছি, প্রভুপাদ কীভাবে এই জগৎ থেকে গেছেন। প্রভুপাদের শিষ্যবর্গরা এখন যারা বয়স হয়ে যাচ্ছে চলে যাচ্ছেন। প্রথম গেলেন আমাদের গৌর গোবিন্দ মহারাজ, নাম শুনবেন, খুব বিখ্যাত ব্যক্তি ছিলেন, গৃহস্থ ছিলেন। তিনি একটা উড়িষ্যাতে ভুবনেশ্বরের পাশে একটা জায়গায় তিনি হাই স্কুলের হেডমাস্টার ছিলেন। প্রভুপাদের সান্নিধ্য পেয়ে তিনি হেডমাস্টার পদ ছেড়ে দিয়ে ইস্কনে জয়েন করেন। তারপরে ধীরে ধীরে সন্ন্যাসী হয়ে যান, গুরু হয়েছিলেন এবং জিবিসি ছিলেন, ইস্কনের ম্যানেজমেন্ট পদে দায়িত্ব পেয়েছিলেন। তিনি উড়িষ্যা ভাষা ঘন্টার পর ঘন্টা, খুব জ্ঞানী ব্যক্তি ছিলেন তো, হেডমাস্টার ছিলেন, জ্ঞানবান ব্যক্তি। হিন্দিতে, উড়িয়াতে, ইংলিশে ঘন্টার পর ঘন্টা লেকচার দিতেন। এত সুন্দর তার কথা, আপনি নেটে খুঁজবেন গৌর গোবিন্দ মহারাজ। গান করে করে, কখনো পালা করে করে সুন্দর বলতেন। তো তিনি যখন মায়াপুরে আসতেন মিটিংয়ের জন্য, 1 মাস মিটিং হতো মায়াপুরে, জিবিসি মিটিং, সারাদিন মিটিং করতেন। বিকালবেলা তার শিষ্যদেরকে নিয়ে মায়াপুরের ভিতরে কীর্তন করে করে ঘুরতেন, নগর কীর্তন করতেন। আর ঘরে এসে 1 ঘন্টা চৈতন্য চরিতামৃত পড়তেন, তারপরে রাত্রে দুধ খেয়ে ঘুমাতেন। একদিন চৈতন্য চরিতামৃত পড়তে পড়তে বলছেন, তোমরা একটু কীর্তন করো সবাই, আমি মনে হয় থাকবো না, 1 গ্লাস জল দাও খেতে। জল নিয়ে এসছেন, ভক্তরা কীর্তন করেছেন, উনি বসে আছেন, জলও খাননি, বসে আছেন। প্রায় আধ ঘন্টা মধ্যে কোনো নড়ন চড়ন নেই, কী ব্যাপার, গুরুদেব নেই, চলে গেছেন। হ্যাঁ, এখানে লিখছেন পশ্যন্তি জ্ঞান চক্ষুষা। কেমন ব্যক্তিরা জানেন কখন এই জগৎ ছাড়বেন, কি করবেন। সাধারণ লোক তো কোথায় টানতে টানতে হাফ জায়গায় হয়তো যে আমার আর হাফ বাকি আছে, আমাকে একটু সময় দাও না। পশ্যন্ত যোগিনশ্চৈনম পশ্যন্তাত্মন ব্যবস্থিতম যতন্ত অপকৃতাত্মন নৈনং পশ্যন্তি চেত। যতন্ত, যিনি যত্ন যত্ন ভক্তিযোগে ঠাকুরের সেবা, হরিনাম জপ, গুরু যে আদেশ নির্দেশ নিয়ে দিয়েছেন, যত্ন সহকারে যে অনুশীলন করে চলবেন, যতত মানে যতন্ত মানে হচ্ছে যত্নের সহিত। আমি গুরুর কাছ থেকে যে আদেশ নির্দেশ পেয়েছি, 16 মালা জপ ভালো করে করব। ভগবান আপনার বাড়িতে যদি চিত্রপট থাকে, কি গোপালের মূর্তি থাকে, কি রাধাকৃষ্ণের মূর্তি থাকে, গৌরনীতে যা আছে, যত্নের সহিত সেবা করে। যতন্ত, উপাসতে যতন্ত, যোগী নষ্ট, যোগীর মতো যত্ন নিতে হবে। আমাদের গুরু মহারাজ প্রায় ক্লাসে বলেন, গৃহস্থরাও, প্রভুপাদ বলেছেন, প্রায় ক্লাসে শুনবেন এখন, গৃহস্থরাও পরমহংস হতে পারে। শুনেছেন না? এই কয়েকদিন আগে ক্লাস দিয়েছেন তিনি, JSS ক্লাস দিলেন। আমি চাই, প্রভুপাদ চেয়েছেন গৃহস্থ হয়ে কী আছে, সবাই পরমহংস হবে। পরমহংস যত্নের সহিত করবেন, যত্নের সহিত। কিন্তু আমরা মনে করি না, যত্ন তো মায়াপুরে হচ্ছে, আমি কেন হতো, হয় না? মাঝে মাঝে ভোগ লাগাচ্ছি, জব করছি, জবেও মোটামুটি জব করতে করতে, মোবাইলে কথা বলছি, জব করতে করতে অন্য কথা বলছি, ভোগ লাগাতে লাগাতে কত কথা বলে দিই। ভোগ লাগাতে একটা বাড়িতে দেখছি আরতি করছেন, গুরু পূজা আরতি, হ্যাঁ, আরতি করছেন, হ্যাঁ, শ্রী গুরু চরণা পদ্ম কেবল ভকতি। গোপাল গাড়ি এসে যাবে, কাপড়টা পরে নেয় তাড়াতাড়ি, গাড়ি এসে যাবে, বন্ধময় সাবধান। যত্নে সহিত করুন। কাপড় পরালে কাপড় পরান বাচ্চাকে, আরতি করলে আরতি করুন।
একটা বাড়িতে দেখছি ভোগ লাগছে, ভোগ লাগাচ্ছে, আর বাইরে বসে আছি, ভোগ লাগাচ্ছে, নামা ব্রাহ্মণ দেবা গো বা মানে উনুনটা মনে হয় বন্ধ করেনি, দেখো তো মামনি উনুনটা বন্ধ হয়েছে, নমা ব্রাহ্মণ দেবা গো, উনুনটা বন্ধ করেছিস, আরে সব পুড়ে যাবে, যত্ন কোথায়? আপনি রেখে দিয়ে যান, উনুন বন্ধ করে দিয়েছে, সুন্দর করে ভগবানকে ভোগ লাগান। ভগবান যত্ন করতে হয়, অত্যন্ত যত্ন লাগবে। নাম করুন যত্নভাবে, প্রত্যেকটা গুটিতে একদম মন থাকবে বিট ব্যাগের ভিতরে, অন্য কোথাও না, কিন্তু মন ধ্যান থাকবে বিট ব্যাগের ভিতরে, প্রত্যেকটা গুটি ধরবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, পরিষ্কারভাবে। ভগবান বলছেন, ইংরেজিতে একটা কথা বলে, ইফ ইউ কেয়ার মি আই উইল কেয়ার ইউ। তুমি যদি আমার যত্ন নাও, আমি তোমার যত্ন নেব। একবার ভক্ত পুরুষোত্তম মহারাজকে বলছেন, মহারাজ আমরা এত কিছু করছি, আমাদের কে দেখবে বৃদ্ধকালে? মহারাজ উত্তর দেখলেন, তুমি দেখবে। বলছে মানে গুরু মহারাজ? মহারাজ কি বললেন, মানেটা কি? মানে তুমি যতটা করছো ততটাই তুমি পাবে। তুমি যদি ঠিকভাবে সাধনা ভক্তি করো, ঠিক তোমার যত্নের অভাব হবে না, তোমাকে চিন্তা করতে হবে না। যত্নের সহিত করতে হবে। এবারে শুরু হচ্ছে, এবার শেষের দিকে, এবার একটা প্র্যাকটিক্যাল কথা বলবেন। এত জ্ঞানের কথা গেল, এবার প্র্যাকটিক্যাল কথায় আসবেন, যে আমাদেরকে ভগবান পালন পোষণ করছেন কি না। আমার তো শর্টকাট বলে দিই, হ্যাঁ আমি নিজে ইনকাম করে খাই, ভগবান আমার কি? হ্যাঁ, আমি এসব ধর্মকর্ম মানি না, বলে না কিছু লোক, কিছু ইয়াং ছেলেরা বলে না, এবার ধর্ম কিসে রে? হ্যাঁ, আমি নিজে ইনকাম করে খাই। একজনকে ডেটেছি, আচ্ছা তুমি কি পশু? বলছে আপনি এরকম কথা বললেন কেন আমাকে? না, পশুরা জন্মগ্রহণ করে দাঁড়িয়ে যায়, যেদিন জন্মগ্রহণ করবে 5-7 মিনিট চেষ্টা করলে তিড়িং করে কয়েকবার পড়তে দাঁড়িয়ে যায়। তুমি তো সেই রকম বলছো না যে নিজের পায়ে দাঁড়িয়ে চলি, তুমি পশু। জানো 25-30 বছর লেগেছে দাঁড়াতে তোমার, তারপরে না এখন অহংকার করছো তুমি। তাও তোমার ভিতর থেকে যদি আত্মাটা সরিয়ে না হয় না, তুমি দাঁড়াতেও পারবে না, তুমি অফিস যেতেও পারবে না, ইনকাম করতে পারবে না। তুমি বলো তো, তোমাকে একটা প্রশ্ন করি, আগের বিধানসভা ভোট আসবে, আগের বিধানসভা ভোটে জ্যোতি বসু ভোটে দাঁড়াবেন? হ্যাঁ কি না? না, ছবি হয়ে গেছেন, ছবি। সেই রকম আমাদেরও অবস্থা। অহংকার করো না তুমি। রাখে হরি মারে গে, হরি যতদিন রাখবেন, হরির উপর ভরসা করো। পশুর মতো কথা বলছো কেন তুমি? এটা পশু তো তুমি একটা। তখন চুপ করে, লোকে বলতে হবে, জ্ঞান নেই, জ্ঞান থাকলে এটা চ্যানেল, যত আদিত্য গতম তেজ। আদিত্য মানে সূর্য, আমি সূর্যের তেজ, জগৎ ভাস হতে অখিল। এই জগৎ যে আলো হয়ে আছে, সেই সূর্য হচ্ছে আমার একটা চক্ষু। যত চন্দ্রমসি যত জগ্নু যত চেতবিধি, যে চন্দ্র, যত চন্দ্রমসি আর যত অগ্নি, যত তেজ, সব আমার থেকে এসছে। আমার নাম ভগবান। ভ অর্থে, আগে অনেকবার বলছে, ভ অর্থে ভূমি, গ অর্থে গগন, ব অর্থে বায়ু, বযুক্ত অ মানে হচ্ছে অগ্নি, আর ন মানে নীর। তা আমি সূর্য দিয়েছি, আমি অগ্নি দিয়েছি। সূর্য দিয়ে গামা বিশ্ব চ ভূতানি, গামা মানে মনে করুন না গম বা অন্ন। এই যে অন্ন হচ্ছে, গম হচ্ছে সূর্যের তেজের ফলে। সূর্য তেজ আছে বলে বৃষ্টি হচ্ছে, সূর্যের তেজ আছে, বায়ু বইছে, তাই অন্ন তৈরি হয়েছে। গামা বিশ্ব চ ভূতানি, ভূতানি মানে আমরা, জীবেরা, আমরা অন্ন খেয়ে বেঁচে থাকি। সেই অন্ন তৈরি হয় সূর্যের কিরণের দ্বারা, আমি সূর্য। আর সেই অন্ন রান্না করি যে আগুন লাগে, আগুনটা হচ্ছে আমি। এর আগের শ্লোকে বলেছেন, যত অগ্নৌ, আমি হচ্ছে আগুন, আমি হচ্ছে সূর্য, আর
সেই রান্না করি। ধরে আমি অজমহসা পুষ্ণামি চৌষধি সর্বা সমভূত রসাত্মক। এই যে যত খাদ্য আছে, ধান বলুন, চাল বলুন, গম বলুন, ফল মূল যা আছে, সূর্যের কাজ হচ্ছে তৈরি করা, চন্দ্রের কাজ হচ্ছে তার ভিতরে টেস্ট দেওয়া, রস দেওয়া, রস। চন্দ্রের কাজ হচ্ছে রস। যত গাছপালা আছে না, কিছু গাছপালা ঔষধ, কিছু গাছপালা এই ঔষধি গাছপালা আমরা জানি না, কিন্তু যারা আয়ুর্বেদ তারা জানে প্রত্যেকটা গাছ কিছু না কিছু উপকারে লাগে, ঔষধি। পুষ্ণামি, পুষ্ণামি মানে টেস্ট দিই, টেস্ট। ধরো আপেলটা কীরকম টেস্ট হবে আমি দিই, পুষ্ণামি। কিসের মাধ্যমে? চৌষধি সরা। তার ভিতরে টেস্ট দিই, তার ভিতরে রস দিই, তার ভিতরে ঔষধ গুণাবলী। ঔষধ প্রত্যেকটা ফলমূল কিন্তু ঔষধ। বলে না তোমার এই রোগের জন্য এই ফল খাবে, এই ফল খাবে না, বলে না এই খাবারটা খাবে, এই খাবার খাবে না, এই খাবারটা তোমার রোগের জন্য পথ্য। সেই জন্য ঔষধি সব খাবারের পৌপা তাৎপর্য লিখেছেন, পড়বেন। সব খাবার এক একটা ঔষধে পরিপূর্ণ কিন্তু। আর সিজন ওয়াইজ এই ফল ফুল আছে কিন্তু। সবজি যেরকম এখন চলছে বর্ষাকাল, এখন তো আমরা বোতলের জল খাই বা ফিল্টারের জল খাই, কিন্তু এখন দেখবেন নদী, পুকুর, খাল, বিল সব জল কাদা জল। এমনকি হ্যান্ড পাম্প মারবেন, কাদা জল আসবে। এই কাদা জল এগুলোই তো আমরা খেতাম, এখন না হয় বোতল কিনে খাচ্ছি। আগে তো আমরা মাঠে যেতাম, মাঠেরই জল খেতাম, জল খেয়েছি। কিডনির উপরে চাপ সৃষ্টি করে, ডাক্তার বলে এসব জল খাবে না। কিন্তু এর পরে পরে একটা ফল আসে দেখবেন, বাতাবি লেবু বা জাম্বুরা বলে, কি বলে, বাতাবি লেবু, যাও বাতাবি লেবু খাবেন, কিডনি একদম পরিষ্কার হয়। যতটুকু কিডনি অ্যাফেক্টেড হয় এই দূষিত জলের প্রভাবে পরিষ্কার হয়। শীতের দিনে একদম গরম গরম মূলা, ফুলকপি, বাঁধাকপি শরীরকে একদম হিট রাখবে। কিন্তু আমরা তো উল্টো করি, কেন সব সিজনে সব ফল পাওয়া যাবে না কেন? রাবণ চেয়েছিলেন সব সিজনে সব ফল, সব সিজনে সব সবজি হতে হবে। এখন রাবণের সিজন চলছে তো। এই কালকেই ফুলকপি খেলাম, কোথায় যেন, কালকেই একাদশীতে ফুলকপির সবজি। ফুলকপি শীতের, এখন দাম বেশি, একটু দাম বেশি না হলে আমার টাকা আছে, একটু এই ঢেঁড়স আর পটল কয়দিন খাবো, একটু টেস্ট চেঞ্জ হবে। সে ঔষধি সমভূতা রসাত্মক। প্রত্যেকটা সবজি ফল মূলের ভিতরে রসার কথা নাই, কিন্তু ভগবান বলছেন গীতা। সুতরাং ভালো করে সুর করে শেষের দিকে, সর্বস্ব চাহম হৃদি সন্নিবেষ্ট মত্য স্মৃতির জ্ঞানম অপো অনম চ বেদৈশ্চ সর্বৈ অহমেব বেদ্য বেদান্ত কৃত বেদ বিদেব চা। সর্বস্ব চাও, সব জায়গায় আমি আছি, আমাকে ছাড়া কারো কিছু চলবেই না। সর্বস্ব চাহম হৃদি সন্নিবেশটা, আমি সকলের হৃদয়ে বসে আছি। ভগবান কোথায় আছেন? হৃদয়ে। অনুভব করতে হবে কিন্তু আমি কি করছি, আমি কি দেখছি, আমি কি খাচ্ছি, আমি কি, সব দেখছেন ভগবান। আমরা একে অপরকে ফাঁকি দিতে পারি, কিন্তু ভগবানকে কেন? ভগবান কোথায় আছেন? হৃদয়ে। হৃদয়ে। আমার কথাটা তো এখান থেকে আসবে তো, নাকি আসার আগেই ওখান দিয়ে পাস হয়ে আসবে, এটা অনুভব করতে হবে। তাই খারাপ করতে গেলে, কারো ক্ষতি করতে গেলে তখনই এই কথাটা মনে আসবে, আরে আমি কারো কি করছি, কেউ কিছু দেখছে না, কিন্তু কে দেখছে? ভগবান। সাবধান থাকতে হবে, ততটাই সাবধান। সেটাই হচ্ছে জ্ঞান। এই অধ্যায়ে এটাই হচ্ছে মূল বক্তব্য। কেউ দেখুক না দেখুক, ভগবান। এক গুরুদেব ছিলেন, শিষ্যদের পরীক্ষা করছেন যে তোমার ভক্তি করে কতটা ভগবানকে উপলব্ধি করেছো। শিষ্যদেরকে ডেকে কলা প্রসাদ কেটে কলা দিয়ে দাও, প্রসাদ খাবে, কিন্তু কেউ না দেখে। সব শিষ্য গেছেন, সব যে যার দরজা জানলা ফ্যান লাইট বন্ধ করে লুকিয়ে খেয়েছে। একটা শিষ্য
ও আর খেতে পারে, দরজা জানলা বন্ধ করেছে, লাইট বন্ধ করেছে, প্রসাদ নিয়ে ঝরঝর করে কেঁদে যেতে। সব শিষ্য ফেরত এসছে নেচে নেচে, গুরু মহারাজ আমি যা খেয়েছি না কেউ দেখেনি। হ্যাঁ, কীভাবে দরজা বন্ধ করেছি, লাইট বন্ধ করেছি, অন্ধকারে চুপি চুপি করে খাইছি, কেউ দেখেনি। সবাই এসছে, একজন আসছে না। ও কোথায়, কি জানি কোথায় গেল, দেখো না কোথায় গেছে। খোঁজা খোঁজা দেখে একটা ঘরের কোণে হু হু করে কাঁদছে বসে। এই সবাই আমরা খেয়ে ফেললাম, তোমার কি হলো? ধরে নিয়ে গেছে গুরুদেবের কাছে, গুরুদেবের সামনে কেঁদেই যাবে। কী হয়েছে তোমার? গুরুদেব আপনার নির্দেশ আমি পালন করতে পারলাম না, আপনার নির্দেশ পালনে আমি অক্ষম। বলছে কেন? না আপনি বলেছেন এই প্রসাদটা এমনভাবে খেতে হবে যেন কেউ না দেখে, কিন্তু আমি দেখছি কেউ দেখুক না দেখুক ভগবানের চোখ সব জায়গায় আছে, হাঁ করে ভগবান দেখছে, যেদিকে তাকাই ভগবানের চোখ, যেদিকে তাকাই ভগবানের চোখ, আমি কি করে খাই? সরি গুরুদেব, আমাকে ক্ষমা করুন, আপনার নির্দেশ আমি পালন করতে পারিনি। গুরুদেব তাকে জড়িয়ে ধরে বললেন, তুমি বেদের নির্দেশ জ্ঞান তুমি উপলব্ধি করতে পেরেছ, ভগবান তোমার হৃদয়েই প্রকাশিত হয়েছে। সর্বশ্বর হৃদি সন্নিবেষ্ট। আমি ভুলাই, আমি মনে রাখাই, ভুলে রাখাই। কিছু জিনিস যেটা ভুলে যাওয়ার কথা ভুলে যেতে হবে, আর যেটা মনে রাখার কথা, কোনটা ভালো, মনে রাখা ভালো না ভুলে যাওয়া ভালো? দুটোই দরকার আছে। কিছু জিনিস মনে রাখতে হবে, কিছু জিনিস ভুলে যেতে, যেরকম নিজেদের ভিতরে ব্যবহার। হ্যাঁ, এই প্রসাদ নিতে গিয়ে একটু ঠেলাঠেলি হবে আজকে, হ্যাঁ আমি আগে আমি পরে, তারপরে লেগে গেল ঝগড়া। তুমি আমাকে টপকে আগে চলে গেছো প্রসাদ খেতে, তোমাকে আমি ছেড়ে দেবো না। যদি এটা আপনার মনে থাকে আপনি চলতে পারবেন না, তো আপনাকে ভুলে যেতে হবে। যা হয়েছে, এত লোকের ভিতরে ঠেলাঠেলি, ভুলে যেতে হবে তো নাকি? না মনে রাখলে মনে, যেরকম ছেলে মেয়েরা কখনো কখনো মা বাবার কাছে, মা তুমি আমাকে ক্ষমা করে দেবে, তোর কী হলো? আর সেদিন রাগের মেয়ে কী বলে ফেলেছি, মা তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। হ্যাঁ ধরু, ওখানে আমি ভুলে গেছি, মা বলে না, ওটা মনে রাখলে হয়, ওগুলো আমি ভুলে গেছি। মা যদি মনে রাখে কী করে চলবে? আমরা ছোটোবেলায় মা বাবার কাছে কত অপরাধ করেছি, পা ছুঁড়েছি, গেছি, মুতেছি, ওরা মা বাবা যদি মনে রাখে সব, তুই কতবার রেগেছিস আমি লিখে রেখেছি, হ্যাঁ ছেড়ে দেবো না কিন্তু, হয় নাকি? ভুলে যেতে হয় কিছু। আর ডাক্তার দেখবেন, ডাক্তার অনেক লেকচার দেয়, আপনার এই রোগ হয়েছে, আপনাকে সুস্থ থাকতে হবে, ভগবানের ভজন করতে হবে, এটা খাবেন এটা খাবেন, টাইম টু। আমরা তো লেকচার দিই, ডাক্তার এখানে গেলে আমরা লেকচার শুনি চুপ করে, ডাক্তার যা বলে হা করে শুনতে হয়। আর ডাক্তারও জানে যে আমি যা বলছে হাফ কথাও ভুলে যাবে, সকালে ওষুধ খাওয়ার কথা ওই ওষুধ খাবে বিকালে, হ্যাঁ খাওয়ার আগের খাওয়ার কথা খাবে পরে, ও ভুলবেই, ও জানে। তো আমরা ভুলে যাই, ভুলে যাওয়াটা ভালো না খারাপ? ভুলে না গেলে আপনি ভোগ করতে পারবেন না। তো যেরকম শাস্ত্রে বলা হয়েছে কৃষ্ণ হচ্ছেন একমাত্র পুরুষ, আমরা হচ্ছে প্রকৃতি। এবারে প্রভুরা ঘরে গিয়ে স্ত্রীকে বলবেন, জানো আজকে ভাগবত মহারাজ ক্লাসে বলেছেন তুমিও মেয়ে আমিও মেয়ে, হ্যাঁ তাই না? এটা হলের বাইরে গেলে ভুলে যাবে না, ওগুলো মনে রাখলে হয় নাকি? কিছু ভুলে যেতে হবে, সেই জন্য ভুলিয়ে দেন ভগবান। এটা কাহিনী বলতাম না, রাম রাবণের যুদ্ধ হচ্ছে এক জায়গায়, গীতিনাট্য। কী হয়েছে, দিনের বেলা নাটকের টিমে যে রাম সাজে যে রাবণ সাজে, দুজনের একটা বিড়ি খাওয়া নিয়ে ঝগড়া লেগেছে। রাম হয়তো টানছিলেন, রাবণ এসে চেয়েছে দেয়নি, তোমাকে রাত্রে দেখাবো। বিশাল সভা, নাটক হচ্ছে, অনেক দূর নাটক গড়িয়ে গেছে। এবারে লাস্ট সিন, রাম বান মারবে, রাবণ মৃত্যু হবে, পড়ে যাবে। রাবণ পড়ছেই না, কেন দিনের বেলা ওই নাটকের লোক এই পড়ে যাও, বলছে না ছেড়ে দেবো না আমি। তখন লোক উঠা শুরু হয়ে গেছে, লোকে জানে যে এটা লাস্ট সিন, লোক উঠে, তখন ডাইরেক্টর, এই যে মাদুর পাতা আছে না, তখন ডাইরেক্টর ওখান থেকে মাদুরটা টান দিচ্ছে, রাবণ পড়ে গেছে। তো রাবণ বধ হয়ে গেছে,
রাবণ তখন উঠে নিয়েছে, না 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 না, আমি মরি নাই রামের বাণে, আমি পড়ি আছি ত্রিফলের টানে। তো ভগবান বলছেন, আমি কিছু মনে করাই, স্মৃতি জ্ঞান অপর, আমি কিছু মনে রাখি, কিছু মনে রাখাই, আর কিছু ভুলিয়েও দিই। কিন্তু আমি সব ক্ষেত্রে, তোমার চলা খাওয়া পড়া ঘুমানো সব ক্ষেত্রে আমি আছি। এবারে শেষের দিকে, দামিম পুরুষৌ লোকে খরশ্চক্ষর এ বচ খর সর্বাণী ভূতানি কুটস্থ অক্ষর উচ্চতে। দুই প্রকার পুরুষ আছে, এই জগতের লোক হচ্ছে খর, আর চিন্ময় জগতের লোক হচ্ছে অক্ষর। খর মানে ক্ষয় হয়, যেরকম আমি হয়তো ছবিতে দেখবো আমি ছোটোবেলায় কেমন ছিলাম, সেই শরীরটা চলে গেছে, কিন্তু ক্ষয় হয়ে গেছে। এখন এই শরীরটা আবার কিছুদিন থাকবে না, ক্ষয়। সেই জন্য এই জগতের জীবকে বলে খর, আর চিন্ময় জগতের জীব অক্ষর। দুই প্রকার জীব আছে। উত্তম পুরুষস্তন্ন পরমাত্মে তু উদাহৃত যো লোকত্রয় মা বিশ্ব বিবর্ত বায় ঈশ্বর। আর আমি হচ্ছি এই পুরুষ থেকে উপরে, আর ওই পুরুষ মানে চিন্ময় জগতের পুরুষের থেকে উত্তম। সেই জন্য আমার নাম হচ্ছে যস্মাৎ খরমিত অহম অক্ষরাদবিচ্যত্তম অত অস্মি লোকে বেদে চ প্রথিত। এই জগতের পুরুষের থেকে উপরে, আর ওই জগতের পুরুষের থেকে উত্তম, তাই আমার নাম হচ্ছে জোরে পুরুষোত্তম। যো মামেব অসম্মূঢ় জানাতি পুরুষোত্তম। যিনি এই পুরুষোত্তমকে জানেন, স সর্ববিদ ভজত মাম সর্বভাবেন ভারত। যিনি এই পঞ্চদশ অধ্যায় ভালো করে জানবেন, আমাকে পুরুষোত্তম বলে জানবেন, তিনি সর্ববিদ, তার সব জানা হয়ে যাবে, আর তিনিই ভজন করতে পারবেন। আর লাস্ট শ্লোক, এতে গজ্যতমম শাস্ত্রম ইদ মুক্তম ময়া নঘ এতদ বুদ্ধ্যা এতদ বৃদ্ধা নয়, বুদ্ধ্যা বুদ্ধিমান সাত কৃতকৃত্যশ্চ ভারত। আজকের এই অনুষ্ঠানের নাম কি না? সার্থক। ওই কথাটা থেকে আনা হয়েছে, কৃতকৃত্যশ্চ। যিনি এই গুহ্যতম 15 অধ্যায় জ্ঞান যিনি ভালো করে উপলব্ধি করবেন, যিনি জানতে পারবেন, পুরুষোত্তম ভগবানের সেবায় যুক্ত হবেন, তার জীবনটা কৃতকৃত্যশ্চ, তার জীবনটা সার্থক। সার্থক উৎসব কি? সেই জন্য সার্থক উৎসব নাম রাখা ছিল। তো মোটামুটি এই 20টা শ্লোক, আর যে কটা দিন আছে সেটা কটা দিনও পড়বেন। আর ব্যাপারটা হচ্ছে এক একটা শ্লোকের উপর 1-2 ঘন্টা বলা যায়, অত কথা রয়েছে। ভগবান এত সুন্দরভাবে এই অধ্যায়টা আমি কয়েকবার পড়েছি, এবং বহুপদের তাৎপর্য পড়বেন, সেখানেও দেওয়া রয়েছে। তো আমি অনুরোধ করব, যারা নতুন আছেন, আমাদের গীতা স্টাডি কোর্স ডাকযোগে বাড়িতে বসে বসে করবেন, গীতার উপরে অনেক কিছু জানতে পারবেন। আর যারা একটু সিনিয়র হয়েছেন, ভক্তিশাস্ত্রী অবশ্যই আপনারা করবেন। ভক্তিশাস্ত্রী কোর্স ধীরে ধীরে এই জ্ঞানের গভীরতা, যারা আমরা দীক্ষা গ্রহণ করেছি, গুরুকে প্রণাম করে গুরুর আশীর্বাদ নিয়ে যদি এই গীতার ভিতরে প্রবেশ করি, তাহলে এই গীতার জ্ঞানটাকে আমরা ধরতে পারবো। তো সেই জন্য এই পুরুষোত্তম মাসে আমি সবার কাছে কৃতজ্ঞতা জানাই, মঙ্গল প্রভু, লক্ষ্মী গোবিন্দ প্রভু, যারা এই অর্গানাইজ করেছেন এই পুরুষোত্তম মাসে এই পুরুষোত্তম অধ্যায়টা পড়া একটা মহা সৌভাগ্যের ব্যাপার। তো আমরা শেয়ার করলাম, এই পুরুষোত্তম মাস আবার আসবে, আবার 33 মাস বা 2.5 বছর পরে আবার আসবে রোটেশন। তো সেই পুরুষোত্তম যোগে আমি অনুরোধ করব, যে কটা দিন আছেন এই 20টা শ্লোক, এক একটা করে শ্লোক পড়বেন, ভাগবতম পড়বেন। আমাকে বলছিলেন যে অনেকজন ভাগবতম নেবেন এই পুরুষোত্তম মাসে। ভাগবতম আমাদের ভাদ্র পূর্ণিমা শুরু হয়ে গেছে, কিন্তু ভাদ্র পূর্ণিমা চলছে না। আগামী ভাদ্র পূর্ণিমা উৎসব হচ্ছে 29শে সেপ্টেম্বর। তাই আমাদের ইস্কনের প্রকল্প হচ্ছে সারা বছর আমরা 3টে ম্যারাথন করি। ডিসেম্বরে গীতা জয়ন্তী,
এই ভাদ্র পূর্ণিমাতে ভাগবতম বিতরণ, ভাগবতের কিছু দাম কমিয়েছে এই উৎসব উপলক্ষে, ভাদ্র পূর্ণিমা উপলক্ষে। তো আমাদের যারা ইস্কনের দীক্ষিত আশ্রিত শুভাকাঙ্ক্ষী আছেন, আপনাদের বাড়িতে তো সকলের বাড়িতে ভাগবত আছে, কিন্তু প্রভুপাদ চেয়েছেন আই ওয়ান্ট দ্যাট এভরি রেসপেক্টেবল পারসন হ্যাজ এ ফুল সেট অফ ভাগবতম অ্যান্ড চৈতন্য চরিতামৃত ইন হিজ হোম। প্রত্যেক ভক্তের দায়িত্ব, যারা দীক্ষিত সে আশ্রিত শুভাকাঙ্ক্ষী, কমপক্ষে 1-2 সেট ভাগবতম প্রচার করে দেওয়া। আপনার পরিচিত জনকে অনুরোধ করবেন একসাথে যেন ভাগবতম রাখে। তো অনেকে প্রতিজ্ঞা করেছেন 11টা ভাগবতম, 10টা, 5টা করবেন। আপনারও কিছু প্রত্যেকে এই পুরুষোত্তম মাসের ভিতর করলে তো বেশি ফল। আজকে যদি কেউ নেবেন নাম ঘোষণা করবেন। আর নাহলে সামনে ভাদ্র পূর্ণিমা পর্যন্ত সময় আছে। আমাদের ভাদ্র পূর্ণিমা উপলক্ষে 7 দিন মায়াপুরে ভাগবত পাঠ হবে, যেটা গত বছর হয়েছিল। ভাদ্র পূর্ণিমা আছে রাধা অষ্টমীর দিন থেকে, অষ্টমী থেকে পূর্ণিমা পর্যন্ত 1 সপ্তাহ। শুধু আপনার থাকার বুকিংটা করবেন, প্রসাদ তো ফ্রি। শুধু দুবেলা কথা শুনবেন, প্রায় 7 জন মহারাজ থাকবেন পাঠ শুনবেন। আপনাদের আগাম নেমন্ত্রণ দিয়ে রাখলে মঙ্গলপুর সঙ্গে যোগাযোগ করবেন। সবাইকে অশেষ ধন্যবাদ। হরে কৃষ্ণ।